আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাকিল। আমি আজকে আপনাদের জেনারেল এমব্রায়োলজির গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস বলবো। আপনারা জেনারেল এমব্রায়োলজি থেকে শুরুর যে ক্লাস হয়েছে সেই ক্লাসে আপনারা স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস, ওভারিয়ান সাইকেল, তারপর মেনস্ট্রুয়াল সাইকেল, তারপর ওভারিয়ান ফলিকুল, কর্পাস লুটিয়াম, ফার্টিলাইজেশন, এই জিনিসগুলো সম্পর্কে বেশ ভালো একটা ধারণা পেয়েছেন। তো আমার আজকে একটা গ্রস কনসেপশন দিব যে এই ফার্টিলাইজেশনের পরে ফার্স্ট উইকে কি কি চেঞ্জ হয়, সেকেন্ড উইকে কি কি চেঞ্জ হয় এবং থার্ড উইকে কি কি চেঞ্জ হয়। এরপরের জেনারেল এমব্রায়োলজির অংশটুকু সত্যি কথা বলতে খুব বেশি লাগবে না। সিস্টেমিক এমব্রায়োলজি থেকে গুরুত্বপূর্ণ জিনিস লাগবে, যেগুলো আমি অলরেডি বলার ব্যবস্থা করবো আপনাদের। আর জেনারেল এমব্রায়োলজি থেকে এছাড়া এক্সট্রা একটা অংশ লাগবে, সেটা প্ল্যাসেন্টা, সেটা আমি আপনাকে বলে দিব। তো শুধু শুরুতে একটু বলে দেই, ফার্স্ট উইক, সেকেন্ড উইক এবং থার্ড উইক ডেভেলপমেন্টের আপনার লাগবে কনসেপশন। একদম হুবহু প্রশ্ন বই থেকে আসবে এরকম না, খুব বেশি ডিটেলস প্রশ্ন আসে সেটাও বলছি না, কিন্তু কনসেপশনটা জানা জরুরি। চলেন আমি সহজ করে খুব অল্প কথায় অল্প ভাবে বলার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কনসেপশন ক্লিয়ার হবে আমি যতটুকু বুঝছি। তবে এর চেয়ে জটিল করেও কিছু জিনিস হয়তো আছে, আমি সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করছি। আসেন ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। তার আগে আমরা জানি যে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টের আগে হয়েছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে স্পার্মের নিউক্লিয়াসের সাথে সেকেন্ডারি উসাইট, সেকেন্ডারি উসাইটের মিলন হয়েছে। মিলে সেকেন্ডারি উসাইটের মিলন হয়ে জাইগোট তৈরি হয়েছে। এই জাইগোট তৈরি হওয়ার আগে একটা ঘটনা ঘটছে, আপনারা জানেন যে সেকেন্ডারি উসাইট থেকে ওভাম বা ম্যাচিউর উসাইট তৈরি হয়েছে। তার মানে আমরা জানি যে ফিমেলের ক্ষেত্রে সেকেন্ডারি উসাইট গ্রাফিয়ান ফলিকুল থেকে বের হওয়াকে বলা হয় ওভুলেশন। কিন্তু কিন্তু ম্যাচিউর উসাইট এখানে তৈরি হয় না। ম্যাচিউর উসাইট তখনই তৈরি হয় যদি ফার্টিলাইজেশন হয়। তাহলে ফার্টিলাইজেশন যেহেতু হয়ে গেল, সুতরাং এখানে সেকেন্ড মিওটিক ডিভিশন এবং ম্যাচিউর উসাইট তৈরি হয়ে যায়। এরপরে কি হবে আপনারা জানেন, জাইগোট থেকে এই যে জাইগোট তৈরি হয়ে গেল, এই যে ম্যাচিউর ওভাম তারপরে স্পার্ম মিলন হলো, জাইগোট তৈরি হলো, হয়ে গেল। জাইগোটটার তখন 30 ঘন্টা পরে ডিভিশন শুরু করবে। এই সেল ডিভিশনের এই প্রক্রিয়া মাইটোটিক ডিভিশন, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ক্লিভেজ। এই ডিভিশনের মাধ্যমে এই জাইগোট তো একটা সেল, এই একটা সেল থেকে 2টা 4টা 6টা এভাবে 16 থেকে 32টা সেলে পরিণত হবে এবং এটা হতে সময় লাগবে 3 থেকে 5 দিন। তো আপনারা জানেন যে মোটামুটি 3 দিনে 16টা সেলের স্টেজে চলে আসে। তার এই স্টেজের নাম হচ্ছে মরুলা। তারপরে এর মধ্যে কিছু ফ্লুইড ঢোকে এই 16টা সেলের স্টেজে, এটার নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট। দেন ব্লাস্টোসিস্টটা আপনার ইমপ্ল্যান্টেশন হয়। এই হচ্ছে আপনার ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। এই জিনিসটাই আমি একটু সাইজে বড় করে বলবো, চলেন আমি এই জিনিসটাই ছবি আকারে একটু ক্লিয়ার করি। তাহলে প্রশ্ন আসতে পারে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টে কি কি ঘটনা ঘটবে। তাহলে আপনারা জানেন যে ফার্টিলাইজেশনের ওই মুহূর্তে সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হয়েছে, ফার্টিলাইজেশন হয়েছে, জাইগোট ফরমেশন হয়েছে, তারপরে ক্লিভেজ ডিভিশন শুরু হয়েছে। তার মানে শুরুতেই যে ঘটনা ঘটার সাথে সাথে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট হয়, সেই ঘটনাগুলো হচ্ছে সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হয় ফার্টিলাইজেশনের সাথে সাথে, যার কারণে জাইগোট ফরমেশন হয় এবং ক্লিভেজ ডিভিশন শুরু হয়। ক্লিভেজ ডিভিশন মানে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এভাবে 16 থেকে 32 সেলে পরিণত হয়। আপনারা জানেন শুরুতে 2 সেল স্টেজে পরিণত হয়, হইতে সময় লাগে 30 ঘন্টা। তাহলে ফার্টিলাইজেশন হওয়ার পরে জাইগোট থেকে 2 সেল স্টেজে আসতে সময় লাগে 30 ঘন্টা। তারপরে মোটামুটি 3 থেকে 4 দিনে তৈরি হয় হচ্ছে মরুলা। 3 থেকে 4 দিনে তৈরি হয় মরুলা। তারপরে 4 থেকে 6 দিনে তৈরি হয় ব্লাস্টোসিস্ট এবং তারপরে 6 বা 7ম দিনে ইমপ্ল্যান্টেশন হয়। এগুলো নিয়ে চলেন আরেকটু ভালো করে বলি। তাহলে এই হচ্ছে 2 স্টারের পড়া। আপনারা জানেন যে এই যে জাইগোট, জাইগোট থেকে প্রথমে 2 সেলে পরিণত হলো, ব্লাস্টোমেয়ার বলে এটাকে। তারপরে 16টা সেলে হলো মরুলা। মরুলা ইউটেরাইন ক্যাভিটিতে আসলো, এর ভিতরে একটা গহ্বর তৈরি হলো, নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট। দেন ইমপ্ল্যান্টেশন হলো। চলেন এগুলো একটু ভিতরে পড়ার চেষ্টা করি। তার আগে ছোট ছোট কিছু কথা বলি। ক্লিভেজ কি জিনিস? ক্লিভেজ হচ্ছে বারবার মাইটোটিক সেল ডিভিশন হয়ে একটা থেকে দুইটা
2টা থেকে 4টা, এভাবে 16 বা 32টা সেলে পরিণত হওয়াকে বলে ক্লিভেজ। ক্লিভেজে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে মাইটোটিক কোষ বিভাজন হয়, সুতরাং একটা থেকে 2টা আইডেন্টিক্যাল সেল তৈরি হয়। একটা থেকে 2টা আইডেন্টিক্যাল সেল, সেল সাইজ কিন্তু ছোট বড় হবে না। তাহলে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টের যে ফার্স্ট ক্লিভেজ হয়, জাইগোট হওয়ার পরে যে ফার্স্ট ক্লিভেজ হয়ে 2টা সেলে পরিণত হয়, এখানে সময় লাগে কতটুকু আমি অলরেডি আপনাকে বলে দিছি, মনে আছে কিনা একটু চিন্তা করেন তো। সময় লাগে যে 30 আওয়ার, 30 ঘন্টা। এবং ওই যে 2টা সেলে পরিণত হলো, এই স্টেজের নাম কি, এটাও আমি একবার একটু আগে উচ্চারণ করছি, স্টেজের নাম হচ্ছে ব্লাস্টোমেয়ার। স্টেজের নাম হচ্ছে ব্লাস্টোমেয়ার। তাহলে সেলটা দেখতে কিরকম, এরকম। তাহলে 2 সেল স্টেজ, নাম ব্লাস্টোমেয়ার। সময় লাগে ফার্টিলাইজেশনের পরে বা জাইগোট তৈরি হওয়ার পরে 30 আওয়ার, খেয়াল রাখেন। এরপরে আসেন 2টা থেকে 4টা, 4টা থেকে 6টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা। 16 সেলের স্টেজের নাম হচ্ছে মরুলা। 16 সেলের এখানে মানে 3 ডাইমেনশনাল, মনে করেন না যে এখানে 6টা সেল আছে। 16 সেলের স্টেজের নাম হচ্ছে মরুলা। কত দিনে হয়? 3 থেকে 4 দিনে। এই যে ফার্টিলাইজেশন হয়েছে তার 3 থেকে 4 দিনে মরুলা হয়। মরুলা হওয়ার পরে দিস ইজ মরুলা, দিস ইজ মরুলা। মরুলা কোথায় হচ্ছে? ইউটেরাইন টিউবেই হচ্ছে। কিন্তু মরুলা হওয়ার পরে এই মরুলা স্টেজটা একসময় ইউটেরাইন ক্যাভিটিতে চলে যায়। তার মানে কোন স্টেজটা প্রথম ইউটেরাইন ক্যাভিটিতে যায়? উত্তর হচ্ছে মরুলা। কোন স্টেজটা ইউটেরাইন ক্যাভিটিতে যায়? উত্তর হচ্ছে মরুলা। নেক্সট আসেন, এখন আসেন এই যে মরুলা এত বড় একটা কোষ, মরুলা এত বড় একটা সেলের মাস, তার পুষ্টির দরকার আছে না? তার পুষ্টির জন্য ইউটেরাস থেকে এক ধরনের সেক্রেশন তার ভিতরে ঢুকে। এখন আপনারা জানেন মরুলার চারিদিকে একটা আবরণ আছে, নাম হচ্ছে জোনা পেলুসিড। আমি গত ক্লাসে পড়াইছি। ধরেন এটা 16 সেল স্টেজ, কথার কথা। এর চারিদিকে একটা আবরণ আছে, এই আবরণের নাম হচ্ছে জোনা পেলুসিডা। জোনা পেলুসিডাকে ক্রস করে বা ভেঙে এই ইউটেরাইন সেক্রেশন গুলো ভিতরে ঢুকবে। কেন? কারণ হচ্ছে এই কোষগুলার একটু পুষ্টি দান করা দরকার। তাহলে উদ্দেশ্য হচ্ছে নিউট্রিশন। তাহলে জোনা পেলুসিডার ক্রস করে মরুলার মধ্যে কিছু ফ্লুইড ঢুকবে। অনেকে মজা করে এটার নাম বলা হচ্ছে ইউটেরাইন মিল্ক। এই ফ্লুইডটা মেইন কাজ হচ্ছে মরুলাকে পুষ্টি দান করা। এখন একটু খেয়াল করে দেখেন, এই ফ্লুইডের নাম হচ্ছে ইউটেরাইন মিল্ক, কোন জায়গায় মজা করে লেখা আছে। এখন আসেন, তাহলে 16 সেল এর স্টেজে যখন ফ্লুইড ঢুকবে, তখন দেখেন এখানে যদি পানি ঢোকে, ভিতরে একটা ক্যাভিটি তৈরি হয়ে গেছে। যদি পানি ঢোকে তাহলে ভিতরে একটা ক্যাভিটি তৈরি হয়ে গেছে। এই যে এখানে যদি পানি ঢোকে তাহলে ভিতরে একটা ক্যাভিটি তৈরি হয়ে গেছে। তাহলে এই ক্যাভিটি যুক্ত এই স্টেজের নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট। ক্যাভিটি যুক্ত সেলের নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট, খেয়াল রাখেন। এবং অনেকগুলা পানি ঢুকছে বলে অবশ্যই সবচেয়ে বাইরের যে জোনা পেলুসিডা স্টেজ, সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে। তাহলে জোনা পেলুসিডা নষ্ট হয়ে গেছে, ভিতরে ইউটেরাইন সেক্রেশন ঢুকছে এবং একটা ক্যাভিটি তৈরি হয়েছে। ক্যাভিটির নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট। আপনারা অলরেডি একটা জিনিস বুঝে গেছেন যে এই ব্লাস্টোসিস্টের বাইরের দিকে একটা সেল মাস আছে, বাইরের দিকে একটা, চারিদিকে একটা সেল মাস আছে। এই সেল মাসের নাম হচ্ছে ট্রোফোব্লাস্ট। আর ভিতরের দিকে একটা সেল মাস আছে, এই সেল মাসের নাম হচ্ছে এমব্রায়োব্লাস্ট। খুবই ইম্পর্টেন্ট কথা, এই যে এমব্রায়োব্লাস্ট থেকে ভবিষ্যতে এমব্রায়ো বা ফিটাস তৈরি হবে, আর ট্রোফোব্লাস্ট থেকে ভবিষ্যতে প্ল্যাসেন্টা তৈরি হবে। ট্রোফোব্লাস্ট থেকে ভবিষ্যতে প্ল্যাসেন্টা তৈরি হবে। খুবই ইম্পর্টেন্ট কথা। 16 সেল স্টেজ, এর মধ্যে স্পেশাল একটা ক্যাভিটি আছে, আর এখানে 2 রকম সেল আছে। ভিতরের দিকে সেলের নাম হচ্ছে এমব্রায়োব্লাস্ট, আর বাইরের দিকে সেলের নাম হচ্ছে ট্রোফোব্লাস্ট। ট্রোফোব্লাস্ট থেকে ভবিষ্যতে প্ল্যাসেন্টা আসবে, এমব্রায়োব্লাস্ট থেকে ভবিষ্যতে এমব্রায়ো বা ফিটাস আসবে। ভেরি ইম্পর্টেন্ট কথা, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, 2টা স্টার দিলাম। নেক্সট আসেন, এখন আপনারা জানেন যে আমরা ব্লাস্টোসিস্ট তৈরি করে ফেলছি, আমরা ক্যাভিটিওয়ালা জিনিস তৈরি করে ফেলছি, আমরা এমব্রায়োব্লাস্ট তৈরি করছি, আমরা ট্রোফোব্লাস্ট তৈরি করছি। এখন আমাদের মেইন কাজ হচ্ছে এই ব্লাস্টোসিস্টকে ইউটেরাসের মধ্যে ঢুকানো। তো ব্লাস্টোসিস্টকে ইউটেরাসের মধ্যে ঢুকানোর আগে ইউটেরাসের কিছু প্রস্তুতির দরকার আছে। ব্লাস্টোসিস্টকে ইউটেরাসের আগে ঢুকানোর আগে ইউটেরাসের প্রস্তুতি দরকার। দেখেন ইউটেরাস শুরুর দিকে মেনস্ট্রুয়েশন সাইকেল এর পরেই শুরুর দিকে এরকম পাতলা থাকে, তা আস্তে 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 দেখেন মোটা হয়। তাহলে সবার লাস্টের লাইনটা দেখেন, এন্ডোমেট্রিয়ামের থিকনেস 5 মিলিমিটার পর্যন্ত হয়।
তারপরে নিচের লাইনটা দেখেন, এখানে মোট 3টা লেয়ারের উদ্ভব ঘটে। যেটা মায়োমেট্রিয়ামের কাছে থাকে সেটার নাম হচ্ছে বেজালি। মায়োমেট্রিয়ামের নিচে যেটা থাকে সেটা বেজাল লেয়ার বা বেজালি বলে। তার উপরে থাকে স্পঞ্জিওসাম। স্পঞ্জিওসামের মধ্যে বা স্পঞ্জি লেয়ারের মধ্যে কিছু ডাইলেটেড গ্ল্যান্ড থাকে। আর তার উপরে থাকে হচ্ছে কম্প্যাক্ট লেয়ার, সেখানেও কিছু নেক গ্ল্যান্ড থাকে। তাহলে এই গ্ল্যান্ডের মধ্যে কি থাকে? আপনারা জানেন যে এই গ্ল্যান্ডের মধ্যে গ্লাইকোজেন থাকে। গ্লাইকোজেন কি জিনিস? খাবার। তাহলে যে এমব্রায়োটা বা যে ব্লাস্টোসিস্টটা ঢুকবে তাকে খাবার দেওয়ার জন্য প্রচুর পরিমাণে গ্লাইকোজেন যুক্ত এন্ডোমেট্রিয়াম গ্ল্যান্ড রেডি হয়ে বসে থাকে। সাথে রক্তনালীগুলাও টর্চুয়াস হয়ে একদম ডাইলেটেড, মোটা হয়ে গেছে, তাকে পুষ্টি দান করবে বলে। এই এই ঘটনার জন্য দায়ী যে হরমোনটা, সেই হরমোনের নাম হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। সো প্রোজেস্টেরন হরমোন ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের ওয়ালকে মোটা করে 5 মিলিমিটার পর্যন্ত নিয়ে গেছে এবং 3টা লেয়ারে পরিণত করছে, বি, এস, সি। সবার নিচে বেজাল লেয়ার, স্পঞ্জি লেয়ার, কম্প্যাক্ট লেয়ার, 3টা লেয়ার 5 মিলিমিটারে পরিণত করছে। এখানে এখানে মেইন ভূমিকা হচ্ছে প্রোজেস্টেরনের। আর শুধু তাই না, ব্লাস্টোসিস্ট যে ঢুকবে তার ঢোকার জন্য বা ঢুকে তাকে নাস্তা দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য গ্লাইকোজেন তৈরি হয়ে বসে আছে গ্ল্যান্ডের মধ্যে। আসলেই সেগুলা পুষ্টি দান করবে। ঠিক আছে, বোঝার সুবিধার জন্য এভাবে বললাম। সাথে ভিতরের যে রক্তনালীগুলো আছে, এই রক্তনালীগুলাও ডাইলেট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কি কি চেঞ্জ হয় ইউটেরাসে, আশা করে বলতে পারবেন একটা স্টার থাকলো। ইউটেরাসের কি কি চেঞ্জ হয় এন্ডোমেট্রিয়ামে ঢোকার আগে। আমরা কিন্তু আগের জায়গায় ফিরে আসি, আমরা ব্লাস্টোসিস্ট পর্যন্ত পড়ছি। তাহলে ব্লাস্টোসিস্ট এখানে ঢুকবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে 3টা লেয়ার, বি, এস, সি, বেজাল, স্পঞ্জি, কম্প্যাক্টাম। আর কি বলছি? গ্ল্যান্ড গুলা ডাইলেটেড হয়ে যায়, ব্লাড ভেসেল গুলা ডাইলেটেড হয়ে যায়, আর হচ্ছে থিকনেস 5 মিলিমিটার পর্যন্ত হয়। কোন হরমোন দায়ী? প্রোজেস্টেরন হরমোন দায়ী। প্রোজেস্টেরন কোথায় থেকে আসে? এই যে কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন আসে। আশা করি আপনি বুঝতে পারছেন। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই জিনিসই বলছি, আবার রিক্যাপিচুলেট করি। এটা হচ্ছে জাইগোট হওয়ার পরে 2 সেল স্টেজ, এটা হচ্ছে ব্লাস্টোমেয়ার। তারপর 16 সেল স্টেজ, এটা হচ্ছে মরুলা ইউটেরাসের মধ্যে আসলো, পানির ভিতরে ইউটেরাইন ফ্লুইড ঢুকলো, এটা ব্লাস্টোসিস্ট 6, 7, 8তম দিনের মধ্যে আস্তে আস্তে এন্ডোমেট্রিয়ামের মধ্যে ঢুকে যায়। এখন আসেন, তাহলে ব্লাস্টোসিসের এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে ঢুকে যাওয়াকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। এখন প্রশ্ন হচ্ছে ইমপ্ল্যান্টেশন কততম দিনে হয়? খুবই ইম্পর্টেন্ট, সিম্পল কথা, 6, 7, 8। কোন বই লেখা আছে 6 থেকে 7 দিন। ভেরি গুড। নরমাল সাইট কোনটা? ভেরি ইম্পর্টেন্ট সাইট, ইউটেরাসের পোস্টেরিয়র ওয়াল হচ্ছে তার নরমাল সাইট। মিস হয় না জানো, ইউটেরাসের পোস্টেরিয়র ওয়াল কিন্তু তার নরমাল সাইট। ঠিক আছে, তাহলে অ্যাবনরমাল সাইট কি কি? অ্যাবনরমাল সাইট 2টা স্টার দেওয়া থাকলো। অ্যাবনরমাল সাইটে যদি ইমপ্ল্যান্টেশন হয় তাহলে একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। তাহলে কই হতে পারে? দেখেন, একদম ইউটেরাসের টোটালি বাইরে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে হতে পারে, অথবা ইউটেরাইন টিউবে হতে পারে, অ্যাম্পুলা বা যে কোনো ইউটেরাইন টিউবের যে কোনো জায়গায়, অথবা দেখা যায় সার্ভিক্স বা ইন্টারনাল অসে হতে পারে, এমনকি ওভারিতে হওয়ারও রেকর্ড আছে। তাহলে অ্যাবনরমাল সাইট গুলা খুব ভালো করে পড়বেন। 2টা স্টার থাকলে এটা পরীক্ষায় আমাদের সময় আসতো যখন আমরা এমবিবিএস লেভেলে ছিলাম। তো এই প্রশ্নটা শুধু গাইনিক ডাক্তাররা পড়বে যে কোথায় থাকার সম্ভাবনা কতটুকু। যেমন অ্যাবডোমেনে থাকার সম্ভাবনা 1.4%। একইভাবে ইউটেরাইন টিউবে ইমপ্ল্যান্টেশন অ্যাম্পুলার রিজন অফ দ্য টিউব এটা বেশি আর কি। তারপর টিউবাল ইমপ্ল্যান্টেশন 12%, ইন্টারস্টিশিয়াল ইমপ্ল্যান্টেশন হচ্ছে 2%, ওভারিয়ান হচ্ছে 0.2%। এটা শুধু গাইনিক ডাক্তাররা পড়বে, বাকিদের পড়ার দরকার নেই। এখন আসেন, হোয়াট ইজ ডেসিডুয়া বেজালিস, ক্যাপসুলারিস এবং প্যারাইটালিস। খুব সিম্পল ভাবে দেখেন, এই যে জিনিসটা ঢুকতেছে, কোন জিনিসটা ঢুকতেছে? ব্লাস্টোসিস্ট ঢোকার পরে, ব্লাস্টোসিস্ট এন্ডোমেট্রিয়ামে ঢোকার পরে এর নিচে এন্ডোমেট্রিয়ামের যে অংশটুকু থাকে সেটা হচ্ছে ডেসিডুয়া বেজালিস। ব্লাস্টোসিস্ট এন্ডোমেট্রিয়ামে ঢোকার পরে এর নিচে বা এর ডিপ এন্ডোমেট্রিয়ামের যে অংশটুকু থাকে তার নাম হচ্ছে ডেসিডুয়া বেজালিস। বেজালিস মানে বেজে থাকে, বেজ মানে নিচে।
আর এর উপরে যেটা থাকে তাহলে ডেসিডুয়া বেজালিস কোনটা, এই যে যেটা আপনার এমব্রায়ো বা এখানে কি বলে এটা ব্লাস্টোসিস্ট, এর নিচে যেটা থাকে এটার নাম হচ্ছে ডেসিডুয়া বেজালিস। তাহলে আর কি কি জিনিস আছে একটু খেয়াল করেন। তাহলে নিচে যেটা থাকে সেটা বেজালিস, একটু আগে বললাম। এটা যদি বাবু হয়ে থাকে তাহলে এর সুপারফিশিয়ালি এন্ডোমেট্রিয়ামের যে অংশটুকু থাকে, এর সুপারফিশিয়ালি এন্ডোমেট্রিয়ামের যে অংশটুকু থাকে এটার নাম হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস। এছাড়া বাকি যে এন্ডোমেট্রিয়ামের অংশ এগুলোকে বলা হয় ডেসিডুয়া প্যারাইটালিস। তাহলে খেয়াল রাখেন, ডেসিডুয়া ক্যাপসুলারিস হচ্ছে সুপারফিশিয়াল অংশ, ডেসিডুয়া বেজালিস হচ্ছে এন্ডোমেট্রিয়ামের ভিতরের লেয়ার, আর অবশিষ্ট এন্ডোমেট্রিয়ামের লেয়ার যার সাথে ওই বাবুর কোনো কন্টাক্ট হচ্ছে না সেটা হচ্ছে ডেসিডুয়া প্যারাইটালিস। তাহলে তিনটা ডেসিডুয়া বললাম, মনে রাখবেন। তাহলে ক্যাপসুলারিস হচ্ছে সুপারফিশিয়াল পোরশন, আর অবশিষ্ট অংশের নাম হচ্ছে ডেসিডুয়া প্যারাইটালিস। তাহলে আসেন, ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট মানে ইমপ্ল্যান্টেশন শেষ, আমাদের ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট শেষ। এবার আসেন সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। তো সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টের আগে ফার্স্ট উইকে তাহলে কি বললাম আমরা, স্পার্ম, ওভাম, জাইগোট, 2 সেল স্টেজ 30 ঘন্টা, তারপরে মরুলা, এটা 32 হবে না, 16 সেল স্টেজ 3 থেকে 4 দিন। এরপর ওর মধ্যে এই পর্যন্ত ফেলোপিয়ান টিউবে, এর নিচে হচ্ছে ইউটেরাস। ইউটেরাসের মধ্যে ব্লাস্টোসিস্ট গঠন হয় 4.5 দিনে। ব্লাস্টোসিস্ট গঠন হয় 4.5, কোথাও লেখা আছে 4 থেকে 6, যেভাবেই হোক, বই টু বই ভেরিয়েশন আছে। এই পর্যন্ত 1 সপ্তাহের ঘটনা ঘটে গেছে। এবার মনোযোগ দিয়ে 2 সপ্তাহের ঘটনাটা দেখবেন। 1 সপ্তাহের ঘটনা শেষ, মনোযোগ দিয়ে 2 সপ্তাহের ঘটনা দেখবেন। এই যে ব্লাস্টোসিস্ট তৈরি হয়েছে, এই ব্লাস্টোসিস্টের আপনারা জানেন ভিতরের দিকের যে লেয়ার এটার নাম হচ্ছে এমব্রায়োব্লাস্ট, যেটা থেকে পরবর্তীতে বাবু তৈরি হবে। আর বাইরের যে লেয়ার এটা ট্রোফোব্লাস্ট, পরবর্তীতে যেখান থেকে প্ল্যাসেন্টা তৈরি হবে, এটা আমি আপনাকে বলছি অলরেডি। তাহলে প্ল্যাসেন্টার ঝামেলাটা আগে শেষ করি। প্ল্যাসেন্টার যেটা গোলাপি কালারের সেল দেখতেছেন এটা ভিতরের সেল, ভিতরের সেলের নাম হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট। গোলাপি কালারের যে সেল দেখতেছেন এটা ভিতরের সেল, এটার নাম হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট। তারও বাইরের একটা লেয়ার দেখতেছেন হলুদ রঙের, এটা সিনসাইটোট্রোফোব্লাস্ট। সিনসাইটোট্রোফোব্লাস্ট হচ্ছে বাইরের লেয়ার, সিনসাইটোট্রোফোব্লাস্ট হচ্ছে বাইরের লেয়ার। সিনসাইটোট্রোফোব্লাস্ট নিয়ে দুই একটা কথা না বললেই না, এটা একটা ফিজিওলজিক্যাল মাল্টিনিউক্লিয়েটেড সেল। এটা একটা ফিজিওলজিক্যাল মাল্টিনিউক্লিয়েটেড সেল, ঠিক আছে, সিনসাইটোট্রোফোব্লাস্ট। তাহলে ফিজিওলজিক্যাল মাল্টিনিউক্লিয়েটেড সেল আমাদের বডিতে আরো দুইটা আছে কমপক্ষে, একটা হচ্ছে মেগাক্যারিওসাইট, খুব ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে অস্টিওক্লাস্ট, ঠিক আছে। তাহলে হলো ট্রোফোব্লাস্ট। এবার আসেন এমব্রায়োব্লাস্ট। এমব্রায়োব্লাস্টে আবার দুইটা লেয়ার আছে। ব্লু কালারের যে সেল, এই ব্লু কালারের সেলটাকে বলা হয়, যেহেতু এটা উপরের দিকে থাকে এটাকে বলা হয় এপিব্লাস্ট, আর নিচে থাকে হলুদ রঙের সেল, এটার নাম হচ্ছে হাইপোব্লাস্ট, ঠিক আছে। এখানে অ্যারো চিহ্নতে যা দেওয়া আছে এটার সাথে আমি মোটেই একমত না। আমি এভাবে না বলে বলতে চাই এই এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট থেকে এক্টোডার্ম, মেডোডার্ম, মেসোডার্ম তৈরি হয়। কোনটা থেকে কি হয় ডিরেক্ট বলা যাবে না। এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট থেকে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম তৈরি হয়। কোনটা থেকে কি হয় ডিরেক্ট বলা যাবে না কেন, এটা আমি একটু পরে ক্লিয়ার করে দেব। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। তাহলে এটাই চলেন আরেকটু সুন্দর করে আপনাকে আরো কয়েকটা ছবির মাধ্যমে দেখানোর ব্যবস্থা করছি। তাহলে আবার ভালো করে খেয়াল করে দেখেন, ইনার সেল মাসের নাম হচ্ছে নীল কালার, ইনার সেল মাসের নাম হচ্ছে এমব্রায়োব্লাস্ট। এমব্রায়োব্লাস্টের মধ্যে যেটা বাইরের দিকে থাকে সেটা এপিব্লাস্ট, নীল কালারেরটা, নীল কালার যেটা এটা এপিব্লাস্ট, নীল কালারের যেটা সেটা এপিব্লাস্ট, আর হলুদ রঙের যেটা সেটা হাইপোব্লাস্ট। এখন একটু খেয়াল করে দেখেন, এই এপিব্লাস্টের উপরে এই যে এখানে একটা ক্যাভিটি আছে, এই ক্যাভিটির নাম হচ্ছে অ্যামনিয়ন। এপিব্লাস্টের ভিতরে উপরে একটা ক্যাভিটি আছে, এটার নাম অ্যামনিয়ন। ঠিক একই কাহিনী হাইপোব্লাস্টের নিচে একটা ক্যাভিটি আছে, এই ক্যাভিটির নাম হচ্ছে ইয়ক স্যাক। তাহলে একটার নাম অ্যামনিয়ন বা অ্যামনিওটিক ক্যাভিটি, আর একটার নাম হচ্ছে ইয়ক স্যাক, ভালো করে মনে রাখেন। একইভাবে দেখেন ট্রোফোব্লাস্ট আর সিনসাইটোট্রোফোব্লাস্ট অলরেডি আমি বলে দিছি। আউটার সেল মাস গোলাপিটার নাম হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট, আর হলুদটার নাম হচ্ছে সিনসাইটোট্রোফোব্লাস্ট। এই কয়টা ঘটনাই মেইনলি সেকেন্ড উইকে ঘটে, আরো কিছু ঘটনা ঘটে, চলেন আমরা দেখি। তাহলে আগের মতোই সিনসাইটোট্রোফোব্লাস্ট, সাইটোট্রোফোব্লাস্ট,
তারপরে নীল রঙেরটা হচ্ছে এপিব্লাস্ট আর হলুদ রঙেরটা হাইপোব্লাস্ট। ভিতরে অলরেডি ঢুকে গেছে কিন্তু। তাহলে এই জিনিসই বারবার করে বলতেছি, অষ্টম দিনে মানে সেকেন্ড উইকের শুরুতেই ট্রোফোব্লাস্ট, এমব্রায়োব্লাস্ট, ট্রোফোব্লাস্ট থেকে সাইটোট্রোফোব্লাস্ট আর সিনসাইটোট্রোফোব্লাস্ট, আর এমব্রায়োব্লাস্ট থেকে এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট। এপিব্লাস্টের সেলগুলা তুলনামূলক কলামনার আর হাইপোব্লাস্টের সেলগুলা কিউবয়েডাল। আপনাদের একটা কথা বলি, মনে রাখেন, সবচেয়ে ইনঅ্যাক্টিভ সেল হচ্ছে স্কোয়ামাস সেল, ফ্ল্যাট। তার চেয়ে একটু অ্যাক্টিভ সেই সেলের নাম হচ্ছে কিউবয়েডাল সেল। তার চেয়ে আরেকটু অ্যাক্টিভ সেলের নাম হচ্ছে কলামনার সেল। খেয়াল রাখেন। তাহলে আমি যদি বলি ফিটাস তৈরি হচ্ছে এখন, তাই না, এমব্রায়ো তৈরি হচ্ছে, এই তৈরিতে কার ভূমিকা বেশি, এপিব্লাস্ট না হাইপোব্লাস্ট? তাহলে এখান থেকে একটা গ্রস ধারণা আপনারা নিয়ে রাখেন যে কলামনার সেল এপিব্লাস্টে আছে, তার অ্যাক্টিভিটি বেশি। কেন বেশি, কিভাবে বেশি, সামনের দিকে আগালে আমরা বুঝবো। এখন আসেন, এই যে এত বড় একটা জিনিস তৈরি হয়েছে, এত বড় একটা জিনিস তৈরি হয়েছে, এই যে মানে এপিব্লাস্ট, হাইপোব্লাস্ট ইত্যাদি ইত্যাদি তৈরি হয়েছে, তার খাবারের দরকার আছে না? সে কিভাবে খাবে, সে পুষ্টি কিভাবে পাবে? এই পুষ্টি পাওয়ার জন্য আশেপাশে মায়ের কিছু রক্তনালী থাকে। এই মায়ের রক্তনালীর রক্তটা খুব চেষ্টা করে ভিতরে ঢোকার জন্য। আশেপাশে কিছু রক্তনালী থাকে, এই রক্তনালীটা খুব চেষ্টা করে ভিতরে ঢোকার জন্য। এখন আসেন, সবচেয়ে বাইরের লেয়ারের নাম হচ্ছে সিনসাইটোট্রোফোব্লাস্ট। সিনসাইটোট্রোফোব্লাস্টে এরকম এরকম ভ্যাকিউল থাকে ছোট ছোট। এই ভ্যাকিউল গুলা যখন সাইজে বড় হয়ে যায় তখন এর নাম হয় ল্যাকুনা। অনেকগুলা ল্যাকুনা পাশাপাশি যখন কানেক্টেড হয়ে যাবে তখন বলা হয় ল্যাকুনার নেটওয়ার্ক। এই কানেকশন হয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে মায়ের যে ক্যাপিলারি থেকে রক্ত এই ল্যাকুনাতে চলে আসবে। আসলে কি সুবিধা হবে, ভিতরে যে এমব্রায়োটা আছে সে তুলনামূলক বেশি ব্লাড সাপ্লাই এবং পুষ্টি পাবে। তাহলে তাহলে আমি কিন্তু সেকেন্ড উইকের বর্ণনা দিচ্ছি। তাহলে সেকেন্ড উইকে সিনসাইটোট্রোফোব্লাস্টে কিছু ঘটনা ঘটবে, ছবি দেখাই। তাহলে সিনসাইটোট্রোফোব্লাস্টে আমি বললাম শুরুতে এরকম ছোট ছোট কালো ছোট ছোট এরিয়া ছিল, এটার নাম ছিল ভ্যাকিউল। পরে হয়ে গেছে বড় বড় এরকম ফাঁকা জায়গা, এটার নাম হচ্ছে ল্যাকুনা। অনেকগুলো ল্যাকুনা দেখেন একটার সাথে আর একটা কানেক্টেড হয়ে গেছে, এর বলা হয় ল্যাকুনার নেটওয়ার্ক। এই কানেক্টেড হয়েছে, এই যে এখানে দেখেন রক্তনালী আছে মায়ের, এগুলা মায়ের কিন্তু এগুলা রক্তনালী। আপনি খেয়াল করে দেখেন, মায়ের কিন্তু এগুলা রক্তনালী এগুলা। তাহলে এই রক্তনালী থেকে, মায়ের রক্তনালী থেকে ল্যাকুনা দিয়ে রক্ত কিন্তু ভিতরে ঢুকবে। মায়ের রক্তনালী থেকে ল্যাকুনা দিয়ে রক্ত ভিতরে ঢুকবে। চলেন ছবি দেখাই। তাহলে দেখেন রক্ত কিন্তু মায়ের ল্যাকুনা দিয়ে ভিতরে ঢুকতেছে। ভিতরে ঢুকলে এক সময় এরকম ফুলফিল হয়ে যাবে, পুরাটাই ব্লাড দিয়ে ভরা। তার মানে মায়ের রক্ত এমব্রায়োর মধ্যে ঢুকে যাচ্ছে। তার মানে এটাকে বলা হয় ইউটেরো প্ল্যাসেন্টাল সার্কুলেশন এস্টাবলিশড হয়ে গেছে। ইউটেরো প্ল্যাসেন্টাল সার্কুলেশন এস্টাবলিশড হয়ে গেছে, কিন্তু এখনো প্ল্যাসেন্টা পুরোপুরি তৈরি হয়নি। 12 দিনে তো তৈরি হবে না, হইতে সময় লাগবে। তাহলে আপাতত গ্রস ধারণা রাখেন যে সেকেন্ড উইকের শেষের দিকে 12তম দিনে ইউটেরো প্ল্যাসেন্টাল সার্কুলেশন শুরু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি কি জিনিস আগে থেকে পড়ছিলাম? এই যে নীল লেয়ার, এটার নাম হচ্ছে এপিব্লাস্ট, হলুদটা হাইপোব্লাস্ট, ভিতরে ক্যাভিটি অ্যামনিয়ন, হলুদের নিচে ক্যাভিটি ইয়ক স্যাক, আর গোলাপি কালারটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট, আর হলুদ কালারটা সিনসাইটোট্রোফোব্লাস্ট। এই পর্যন্ত আমরা আগে পড়ছি। এবার আসেন, এই যে হলুদ রং আর গোলাপি রং, মাঝখানে লাল রঙের একটা সেল আসে প্রচুর পরিমাণ, তাহলে নিউ পপুলেশন সেল, নতুন কিছু কোষ এই আপনার ইয়ক স্যাক আর সিনসাইটোট্রোফোব্লাস্টের মাঝখানে সাইটোট্রোফোব্লাস্টের মাঝখানে আঁকে। এটার নাম হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এখন আপনি বলতে পারেন ভাই নাম এরকম জটিল কেন? এক্সট্রা এমব্রায়োনিক, দেখেন এমব্রায়ো বলছে এতটুকু জায়গাকে বলা হয় এমব্রায়ো। তাহলে এর বাইরে ঘটনা ঘটতেছে বলে এটার নাম এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এখন আসেন, এখানে শেষ না, এই যে কোষগুলা তৈরি হয়েছে এই কোষগুলোর মধ্যে একটা গর্ত তৈরি হবে। দেখেন এই যে কোষগুলা তৈরি হয়েছে, কোষের মধ্যে এখানে একটা গর্ত তৈরি হয়েছে, কোষের মধ্যে একটা গর্ত তৈরি হয়েছে এবং গর্তটা বেশ বড়, লার্জ ক্যাভিটি তৈরি হয়েছে। এই গর্তের নাম হচ্ছে কোরিয়ন। সো আমি আপনাকে এই নীল রঙের এখানে পড়াইছি অ্যামনিয়ন, হলুদ রঙের এখানে পড়াইছি হচ্ছে ইয়ক স্যাক, আর লাল রঙের এটা পড়াইলাম হচ্ছে কোরিয়ন। তাহলে আপনি তিনটা ক্যাভিটি পাইলেন। নেক্সট আসেন, সেকেন্ড উইকে চলতেছে কিন্তু। এই যে হলুদ রঙের নিচে এটা কোরিয়ন পাইলাম, এখন হলুদ রঙের যেটা ইয়ক স্যাক, এই ইয়ক স্যাকটা একটু ছোট হয়ে যায়। হলুদ রঙের ইয়ক স্যাকটা একটু সাইজে ছোট হয়ে যায়।
তাহলে হলুদ রঙেরটার নাম ছিল ইয়ক স্যাক বা প্রাইমারি ইয়ক স্যাক, পরে সাইজে ছোট হয়ে যাওয়ার জন্য এটার নাম হলো সেকেন্ডারি ইয়ক স্যাক। সেকেন্ডারি কেন? কারণ আগে একটা প্রাইমারি নাম ছিল, পরে তার শেপ চেঞ্জ হয়েছে বলে সেকেন্ডারি ইয়ক স্যাক বলতেছে। সেকেন্ডারি ইয়ক স্যাক যখন তৈরি হয়ে যাচ্ছে তখন একটু খেয়াল করে দেখবেন ইমব্রায়োটা, এখানে ইমব্রায়োটা কিন্তু দেখেন, আপনি এখানে খেয়াল করে দেখেন ইমব্রায়োটা কিন্তু আপনি যদি ডেফিনেটলি চিন্তা করেন তাহলে ট্রোফোব্লাস্ট থেকে একটু দূরে আছে। সাইটোট্রোফোব্লাস্ট, সিনসাইটোট্রোফোব্লাস্ট, সে একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, সে একটু এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে সাইটোট্রোফোব্লাস্ট সিনসাইটোট্রোফোব্লাস্টের কাছাকাছি। কেন? কারণ তার মায়ের কাছ থেকে তো পুষ্টি লাগবে, পুষ্টি তো আসে সিনসাইটোট্রোফোব্লাস্টের মাধ্যমে, সো ওদের কাছে যাওয়ার চেষ্টা করবে, এই পুষ্টি দিয়ে ওদের কাছে যাওয়ার চেষ্টা করবে। তাহলে সেকেন্ডারি ইয়ক স্যাক বলতেছে হলুদটাকে। এখন পুষ্টির জন্য যে কাছে যাওয়ার চেষ্টা করবে, এখানে একটা কানেকশন দিয়ে কাছে যায়। এই যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের ওখানে একটা বোটা বা কানেকশন, এই কানেকশনের নাম হচ্ছে কানেক্টিং স্টক। কানেক্টিং স্টকের মাধ্যমে এরা কানেক্টিং স্টকের মাধ্যমে এই ইমব্রায়োটা, ভিতরের যে ইমব্রায়োটা সেটা কানেক্টেড হয় ট্রোফোব্লাস্ট বা সাইটোট্রোফোব্লাস্ট সিনসাইটোট্রোফোব্লাস্টের সাথে। এই যে কানেক্টিং স্টক, এটাই ভবিষ্যতে আম্বিলিকাল কর্ডে পরিণত হবে। এই কানেক্টিং স্টক ভবিষ্যতে আম্বিলিকাল কর্ডে পরিণত হবে, খেয়াল রাখেন। নেক্সট আছেন, আমি আসলে কনসেপশন বুঝাচ্ছি, খুব যে পরীক্ষার জন্য লাগবে না তা না। দেখেন, তাহলে এই যে কানেক্টিং স্টক, এই কানেক্টিং স্টক ভবিষ্যতে আম্বিলিকাল কর্ডে পরিণত হবে। আর এই যে দেখেন অলরেডি আমি পড়াইছি, ল্যাকুনাতে মায়ের রক্ত অলরেডি আছে, তারপর এটা সাইটোট্রোফোব্লাস্ট, আর এটা তো আপনারা জানেন যে এটাই কি বলে যে এটা কোরিয়ন, এটা ইয়ক স্যাক, সেকেন্ডারি ইয়ক স্যাক, আর আগে তো ছিল অ্যামনিয়ন। ঠিক আছে, অন্য বইয়ের ছবি এটা। এবার আসেন থার্ড উইক। থার্ড উইকে মেইন যে ঘটনা ঘটবে এক সপ্তাহ ধরে, দ্যাট ইজ গ্যাস্ট্রুলেশন। হোয়াট ইজ গ্যাস্ট্রুলেশন? গ্যাস্ট্রুলেশন খুব সিম্পল, 2 লেয়ার থেকে 3 লেয়ারে পরিণত হওয়ার নামই গ্যাস্ট্রুলেশন। তার মানে দুটা লেয়ার আছে, এপিব্লাস্ট হাইপোব্লাস্ট, এখান থেকে 3টা লেয়ার তৈরি হবে, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই 3 লেয়ারের তৈরি হওয়ার নামই হচ্ছে গ্যাস্ট্রুলেশন। এই 3টা লেয়ার তৈরি হওয়ার নাম হচ্ছে গ্যাস্ট্রুলেশন। তাহলে গ্যাস্ট্রুলেশন হচ্ছে বাইল্যামিনার থেকে ট্রাইল্যামিনার জার্ম ডিস তৈরি করা। বাইল্যামিনার, এখানে তো 2টা কোষ আছে দেখেন, একটা এপিব্লাস্ট, একটা হলুদটা হাইপোব্লাস্ট, এখানে চলে আসছে 3টা কোষ দেখেন, নীল, লাল, হলুদ, এন্ডোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম। এই প্রসেসের নাম হচ্ছে গ্যাস্ট্রুলেশন। এটা যদিও কিভাবে হয় এটা দরকার নাই, কিন্তু আমি আপনাকে জিনিসটা পড়ে শোনাই কিভাবে হয়। তাহলে দেখেন, এই প্রসেসে শুরুতে যেটা হয় সেটা হচ্ছে এক ধরনের থিক এন্ড স্ট্রাকচার, এক ধরনের থিক এন্ড স্ট্রাকচার আপনার কি বলে যে মিড লাইন দিয়ে সামনে সামনে প্রবর্ধিত হয়। মিড লাইন দিয়ে এপিব্লাস্ট থেকে সামনের দিকে প্রবর্ধিত হয়। এই প্রবর্ধন অংশের নাম হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক। এই প্রবর্ধিত অংশের নাম হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক। এই প্রিমিটিভ স্ট্রিকের গুরুত্ব কি? প্রিমিটিভ স্ট্রিকটা দিয়ে বোঝা যায়, প্রিমিটিভ স্ট্রিক যেখান থেকে শুরু হয়েছে ওইটা ক্র্যানিয়াল এন্ড, মানে ওইদিকে বাচ্চার মাথা থাকবে, আর তার বিপরীত দিকে কর্ডাল এন্ড, তার বিপরীত দিকে বাচ্চার পা থাকবে। আর এছাড়াও এই প্রিমিটিভ স্ট্রিক টোটাল সিস্টেমকে রাইট এবং লেফট সাইডে বিভক্ত করছে। আমি ছবি দেখাচ্ছি আপনাকে, তাহলে একটু খেয়াল করেন, প্রিমিটিভ স্ট্রিক যেখান থেকে শুরু হয়েছে তাহলে এটা ক্র্যানিয়াল এন্ড, সো দিস ইজ কর্ডাল এন্ড। তার মানে এইদিকে মাথা হবে আর এইদিকে পা থাকবে, ঠিক আছে। একইভাবে আপনি এইটাকে ঘুরায় নিয়ে এখানে নিয়ে চলে আসেন, এটাকে আপনি ঘুরায় নেন, ঘুরায় নিয়ে এখানে নিয়ে চলে আসেন, তাহলে বডির এক পাশে রাইট আর এক পাশে লেফট। তার মানে এই প্রিমিটিভ স্ট্রিকের একটা গুরুত্ব হচ্ছে এটা দিয়ে ক্র্যানিয়াল এন্ড, কর্ডাল এন্ড বোঝা যাবে, রাইট লেফট বোঝা যাবে। নেক্সট আসেন, এই যে প্রিমিটিভ স্ট্রিক আছে, এই প্রিমিটিভ স্ট্রিকের যে এন্ড আছে, এই প্রিমিটিভ স্ট্রিকের যে এন্ড আছে, এই এন্ডটা আস্তে আস্তে একটু ফুলে ওঠে, এন্ডটা আস্তে আস্তে ফুলে ওঠে। এই ফুলে ওঠার জিনিসের নাম হচ্ছে প্রিমিটিভ নোড। তাহলে একটা জিনিস যদি এখানে ফুলে ওঠে ভাই, তাহলে এর নিচে একটা গর্ত তৈরি হবে না? একটা জিনিস ধরে নেন যে এখানে একটা জিনিস ফুলে উঠছে, তাহলে তার নিচে কিন্তু একটা গর্ত তৈরি হবে, এই গর্তের নাম হচ্ছে প্রিমিটিভ পিট। তাহলে এটা হচ্ছে সেই গর্ত, গর্তের নাম হচ্ছে প্রিমিটিভ পিট। এই প্রিমিটিভ পিটের যে গর্তটা তৈরি হয়, এই গর্তটা আস্তে আস্তে এক্সপান্ড করে এপিব্লাস্টের দিকে। এই যে গর্তটা তৈরি হয়, এই গর্তটা আস্তে আস্তে এক্সপান্ড করে এপিব্লাস্টের দিকে। তখন এক সময় যখন এক্সপান্ড করে গেল, তখন এই গর্তগুলা
এপিব্লাস্টের সেলকে এখান থেকে ডিসপ্লেস করে দিবে। এই গর্ত এপিব্লাস্টের সেলকে এখানে ডিসপ্লেস করে দিবে। তখন কি হবে, এপিব্লাস্টের সেলগুলা কিন্তু এই গর্ত এপিব্লাস্টের সেলগুলাকে ডিসপ্লেস করে দিবে। তাহলে দেখেন আস্তে আস্তে ডিসপ্লেস করে, এই যে দেখেন এখানে এই কোষ আর এই কোষ কি দেখতে একরকম, তার মানে আস্তে আস্তে ডিসপ্লেস হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এই কোষগুলো ডিসপ্লেস হয়ে যাচ্ছে। তখন এপিব্লাস্টের কোষটা একসময় হাইপোব্লাস্টকে ধাক্কা দিবে। মনে রাখেন, এপিব্লাস্টের কোষগুলা একসময় হাইপোব্লাস্টের কোষকে ধাক্কা দিবে। এই ধাক্কা দেওয়ার প্রসেসের নাম হচ্ছে ইনভ্যাজিনেশন, পরীক্ষায় আসে। আর ইনভ্যাজিনেশন কি জিনিস, এপিব্লাস্টের কোষটা এই যে গ্রুপ তৈরি হয়েছে, এই গ্রুপ, এই গর্তটা প্রবর্ধিত হয়ে এপিব্লাস্টের কোষগুলোকে ধাক্কা দিবে। ধাক্কা দিলে এপিব্লাস্টের কোষ হাইপোব্লাস্টের কোষকে রিপ্লেস করে এই জায়গায় থাকতে চাবে। এক সময় টোটাল হাইপোব্লাস্টের সব সেল রিপ্লেস হয়ে যায়, এগুলা সব এপিব্লাস্টের কোষ নিচে চলে আসে। তো এই লেয়ারকে বলা হয় এন্ডোডার্ম, এই লেয়ারকে বলা হয় এন্ডোডার্ম। তাহলে এখানে কিন্তু হাইপোব্লাস্টের কোষ না। আমি আপনাকে আগেও বলছি যে এপিব্লাস্টের কোষগুলা কিন্তু কলাম না, লম্বা লম্বা। খেয়াল করে দেখছেন, এই লম্বা লম্বা কোষ বেশি অ্যাক্টিভ থাকে বলে এরা ডিসপ্লেস করে হাইপোব্লাস্টের সব সেলকে ডিসপ্লেস করে নিজে সেখানে থেকে যায়। তখন এই লেয়ারের নাম হচ্ছে এন্ডোডার্ম। এই হলুদ রঙের এই লেয়ারের নাম তখন হয়ে যায় এন্ডোডার্ম। খেয়াল করে দেখছেন। এরপরে আসেন যে সেলগুলা এই যে ডিসপ্লেস করার যে প্রসিডিউর, এই প্রসিডিউর চলতে চলতে একসময় শেষ হয়ে যায়। চলতে চলতে শেষ হওয়ার পরে এখানে যে সেলগুলো অবশিষ্ট থাকে তার নাম হচ্ছে এক্টোডার্ম। তার মানে ডিসপ্লেস হয়ে যেটা নিচে চলে আসলো সেটা হচ্ছে এন্ডোডার্ম, আর যে কয়টা সেল অবশিষ্ট থাকলো সেটা হচ্ছে এক্টোডার্ম। পরবর্তীতে দেখা গেছে কিছু কিছু সেল ডিসপ্লেস হয়েছে ঠিক, কিন্তু মাঝখানে রয়ে গেছে। কিছু কিছু সেল ডিসপ্লেস হয়েছে ঠিক, কিন্তু মাঝখানে রয়ে গেছে, এগুলাকে বলা হয় মেসোডার্ম। কিছু কিছু সেল ডিসপ্লেস হয়েছে ঠিক, কিন্তু মাঝখানে রয়ে গেছে, এগুলোকে বলা হয় মেসোডার্ম। তাহলে মোটামুটি আমি আপনাকে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম কিভাবে হয় বললাম। তাহলে গ্যাস্ট্রুলেশন প্রসেসের টোটাল সারমর্মটা লেখা আছে যে প্রথমে সেলগুলো ইনভ্যাজিনেট হবে, ইনভ্যাজিনেট হয়ে এন্ডোডার্ম তৈরি করবে। তারপরে এপিব্লাস্টে যে কয়টা সেল অবশিষ্ট থাকবে দ্যাট ইজ এক্টোডার্ম, এবং এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে কিছু নতুন সেল থাকবে লাল রঙের, এই সেলগুলোকে বলা হয় মেসোডার্ম। তাহলে কার্যকরীভাবে আমার কাছে মনে হয় যে তিনটা যে জার্ম লেয়ার, এই তিনটা জার্ম লেয়ার তৈরিতে কার ভূমিকা সবচেয়ে বেশি, আমি অবশ্যই বলবো এপিব্লাস্ট। তিনটা জার্ম লেয়ার তৈরিতে কার ভূমিকা সবচেয়ে বেশি, আমি বলবো এপিব্লাস্ট। তাহলে এই যে গ্যাস্ট্রুলেশন প্রসেস শেষ হলো, তার মানে 3 সপ্তাহ শেষ। 3 সপ্তাহ পরে আস্তে আস্তে অর্গান ডেভেলপ হওয়া শুরু করবে। সবার আগে নার্ভাস সিস্টেম ডেভেলপ হয়, তারপরে আস্তে আস্তে নার্ভাস সিস্টেম এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম এগুলো আগে ডেভেলপ হয়, তারপরে আস্তে আস্তে সব ঘটনা ঘটতে থাকে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। তাহলে এগুলোর মধ্যে কোনটার ডেভেলপমেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য লাগবে, এটা সিস্টেমিক এমব্রায়োলজি ক্লাসে আমি বলে দিয়েছি বা বলে দিব। তবে জেনারেল এমব্রায়োলজি থেকে এর বাইরে আরেকটা জিনিস লাগবে, আরো 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে প্ল্যাসেন্টা, সেটা আমি আলাদা করে বলবো আর কি। আর ফিটাল সার্কুলেশন, এটা আমি কার্ডিওলজির সাথে পড়াই, কারণ ফিটাল সার্কুলেশন পড়লে কার্ডিওলজির কনজেনিটাল হার্ট ডিজিজ পড়ানোর সুবিধা হয়। তারপরে আপনারা একবার সব সুযোগ পাইলে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।